মধ্যরাত, বিছানায় দুটো মানুষ বিপরীতমুখী হয়ে শুয়ে আছে। স্বামী স্ত্রীর দূরত্বটা যেন বেড়েই চলেছে। সাব্বির এই দূরত্ব তৈরির ঠিকঠাক কারণও দেখাচ্ছে না। নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি সম্পর্ক সুন্দর রাখার, তবুও কিছু একটা ঘাটতি, কিছু একটা শূন্যতা গ্রাস করে নিচ্ছে বারবার। প্রিয় মানুষটা আর আগের মতো নেই। উল্টো পাশে মুখ করে শুয়ে শুয়ে যখন একরাশ চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, নিজের দোষগুলো খুঁজে খুঁজে সাঁতরে চলছিলাম, তখন সাব্বিরে একটা প্রশ্নে থমকে গেলাম। চিন্তাগুলো যেন বরফখণ্ডে পরিণত হলো। সোহানাকে যদি আমি বিয়ে করি, এতে কি তোমার আপত্তি আছে? সাব্বিরে এমন কথাটা তীরের মতো কলিজা ভেদ করলো। মিনিট খানেক সময় নিলাম, বুক ভরে নিঃশ্বাস নিয়ে প্রস্তুতি নিলাম সাব্বিরের বলা প্রশ্নের উত্তর দিতে। গলা দিয়ে আওয়াজ বের হতে চাচ্ছিল না। দেহের সর্বস্ব দিয়েই বললাম, তোমার যদি দ্বিতীয় বিয়ে করতে সমস্যা না হয়, তাহলে আমার আর আপত্তি কিসের? কবে বিয়ে করতে চাচ্ছ? সাব্বিরের মুখ থেকে দ্রুতই উত্তর আসলো, আগামীকালই। আমি আর কোনো উত্তর দিলাম না। মনে মনে ঝড় উঠল খুব। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো, কিন্তু পারছি না। চোখের কোণ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে বালিশ ভিজিয়ে দিচ্ছে। নিজের প্রতি রাগ হচ্ছে খুব। স্ত্রী হিসেবে নাম লিখিয়েছি ব্যর্থতার খাতায়। সবসময়ই তাকে ভালো রাখার পিছন ছুটেছি, অথচ আজ আমি নিজেই ভালো নেই। 2 বছর পর বাজার করা শেষে রাস্তা পার হবার জন্য দাঁড়িয়েছি। জহুপরি। এতগুলো দিন পর স্বামীর দেওয়া ডাক নাম শুনে কলিজায় ছ্যাঁকা লাগার মতো স্যাঁত করে উঠল। একসময় জোহরা বলে না ডেকে জহুপরি বলে ডাকত। অপ্রত্যাশিতভাবে সাব্বির আমার সামনে। মানুষটাকে চেনা মুশকিল বর্তমান চেহারা দেখে। আমি তার অবস্থা দেখে অবাক, আর সে আমার আঙ্গুল ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটাকে দেখে অবাক। ছেলেটা কে ভাবছেন? যেদিন রাতে সাব্বির তার দ্বিতীয় বিয়ে করার অনুমতি চাইল, সেই দিনই ভোর রাতে সব পিছুটান ফেলে বের হয়ে গিয়েছিলাম ঘর থেকে। রেখে গিয়েছিলাম ছোট একটা চিরকুট। তাতে লিখেছিলাম, যার কাছে মিলবে তোমার শান্তি, তুমি তার কাছেই যাও। তোমার শান্তিতে হস্তক্ষেপ করার অধিকার নেই আমার। নিজের জমানো কিছু টাকা ছাড়া আর কিছুই নিয়ে যাইনি এ বাড়ি থেকে। নিজ বাড়ি বা কোনো নিকটাত্মীয় কারো সাথে যোগাযোগ রাখিনি। মাসখানেক পর জানতে পেরেছিলাম যে ও বাড়ি থেকে আরও একটা জিনিস নিয়ে এসেছি, যে আমার বেঁচে থাকার কারণ, আমার একমাত্র শান্তি, আমার ছেলে আয়ান। সাব্বির আয়ানের দিকে তাকাচ্ছে বারবার। ছেলেটা পুরোপুরি আমার কার্বন কপি। মেয়ে হলে হয়তো দারুণ মানাতো। সাব্বির অবাক নয়নে জিজ্ঞেস করলো, বিয়ে করেছো? জনাব, প্রথম সাক্ষাতে মানুষ ভালো আছো বা কেমন আছো এমন বাক্য বলে থাকে, আর আপনি বিয়ের কথা জিজ্ঞেস করছেন? নিজের মতো কি অন্য কেউ ভেবে থাকেন? কি হাল আপনার? আপনার তো আরও ভালো থাকার কথা। জহুপরি, তুমি যদি বিয়ে না করে থাকো, তাহলে এই বাবুটা, দুঃখিত, এভাবে কাউকে ডাকা অনুচিত। আমাকে জোহরা বা আয়ানের আম্মু বলে সম্বোধন করতে পারেন। আর হ্যাঁ, ছেলেটা আমার। বাড়ি থেকে বের হবার পর ভাগ্যক্রমে জানতে পেরেছিলাম যে আমার ভেতর আর একটা সত্তা বেড়ে উঠছে। ব্যাস, পেয়ে গেলাম আমার বেঁচে থাকার কারণ। কারোর জন্য জীবন থেমে থাকেনি। স্পষ্ট হয়ে উঠেছিল সাব্বিরের চোখের ভাষা। চকচক করে উঠছিল পালাক্রমে জমতে থাকা পানিগুলো। ভার হয়ে উঠল সাব্বিরের স্বর। সাব্বির ধীর গলায় বলল, তুমি কেন সেদিন পালিয়ে গেলে? আমাকে কেন আরেকটা বিয়ে করার অনুমতি দিলে? কেন তুমি আর ফিরে এলে না? কেন তুমি তোমার অধিকার নিয়ে শক্ত পায়ে আমার সামনে দাঁড়ালে না? আপনি আমাকে নিয়ে সন্তুষ্ট থাকলে আরেকটা বিয়ে করতে চাইতেন না। কারো সুখে নাক গলানোটা আমি কখনোই পারি না। প্লিজ ফিরে চলো, আমি আর পারছি না। তোমাকে খুঁজতে খুঁজতে আজ আমি বড্ড ক্লান্ত। সতীন হয়ে থাকতে বলছেন? আমার অধিকার তো আমি ফিরে চাইনি। আপনার স্ত্রীকে নিয়ে আপনি সুখে থাকুন, শান্তিতে থাকুন। আমি আমার স্ত্রীকে নিয়েই থাকতে চাইছি জহুপরি, আমার একমাত্র স্ত্রী, আমার শান্তিতে বাঁচার সত্তা।
ফিরে চলো প্লিজ, আমাকে আর নিঃশেষ করে দিও না। বেশ ভালোই মজা করছেন, তবে এটা এখানে শোভা পাচ্ছে না। আমি মোটেও মজা করছি না জহুপরি, মজা তো সেই দিন করেছিলাম যার খেসারত এখন পর্যন্ত দিতে হচ্ছে। আমি বিয়ে করিনি, আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রতি মায়া আমার আমৃত্যু থাকবে। এই মায়ার বন্ধন ছিঁড়ে আমি কার কাছে যাব? সাব্বিরের কথাগুলো কানে যেন একাধিকবার ধাক্কা লেগে প্রতিধ্বনি তুলছে। ভেবে পাচ্ছি না যে এখন ঠিক কী উত্তর দেওয়া উচিত। এখানে আসলে দোষটা কার ছিল? সাব্বির আবারও বলা শুরু করলো। কয়দিন যাবত অফিসে ঝামেলা হচ্ছিল, এত রাতে বাড়ি ফিরে আর কোনো বিষয়ে কথা বলতে ইচ্ছে হতো না। এজন্য তুমি হয়তো ভেবেছো যে আমি তোমাকে এড়িয়ে যাচ্ছি। ওই দিন রাতে মজা করছিলাম, আমি স্পষ্টই বুঝতে পারছিলাম তোমার নাক টানার আওয়াজ যে তুমি কাঁদছো। ভেবেছিলাম সকালে সব মিটমাট করে নেব। তুমি আমার জন্য এক ঝলমলে সকাল উপহার না দিয়ে উপহার দিলে এক বেদনাময় দিনের শুরু। সে যে শুরু, এখনো সেই বেদনা বহন করছি। তোমার উচিত ছিল নিজেকে চেপে না রেখে মনের সব কথা আমাকে বলে দেওয়া, চাপা চিৎকার না করে আমার বুকে ঝাপটে পড়া। তাহলে হয়তো এই ভুল বোঝাবুঝির জন্য 2 বছর, এতগুলো ঘন্টা, এতগুলো মিনিট, এতগুলো সেকেন্ড আমাদের আলাদা থাকতে হতো না। আমাদের বাচ্চাটাও তার পরিবার থেকে বঞ্চিত হতো না। সম্পর্কের মধ্যে কিছু চাপা রাখতে নেই। কোনো কিছু নিয়ে মনে প্রশ্ন জাগলে তা প্রকাশ করতে হয়, নয়তো এভাবেই নিঃশেষ হয়ে যেতে হয়। আমি তোমাকে জিজ্ঞেস করছি না যে আমার সাথে ফিরে যাবে কিনা। তুমি আমার একমাত্র অধিকার। তুমি না যেতে চাইলেও এই মুহূর্তে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। তোমাকে আর আয়ানকে এক মুহূর্ত আর একা ছাড়ব না। আমি নীরব, নিস্তব্ধ, বরাবরের মতোই শব্দহীনভাবে চোখ তার কাজ চালিয়ে যাচ্ছে। অঝোর বৃষ্টিপাতের ন্যায় টুপটাপ পানি বিন্দু গড়িয়ে লুটোপুটি খাচ্ছে মাটিতে। নিজের দোগালে দুখানা চর বসিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। চাপার স্বভাব কিছু ক্ষেত্রের জন্য ভালো হলেও কিছু ক্ষেত্রের জন্য ভুল। এই ভুলটাই আমি করেছি। চরম শিক্ষা হয়েছে এবার। দ্বিতীয় সুযোগ আর হাতছাড়া করব না। আয়ান হঠাৎ করেই ছুটে গেল সাব্বিরের কোলে। সাব্বির হাত বাড়িয়ে দিল আমার দিকে, নিজেকে ঠেলে এগিয়ে দিলাম সেদিকে।